এটা এনলাইটেড হওয়ার একটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। মানে কি বলছেন, সার্চ অফ সামথিং যেটা আমাকে এনলাইটেড করবে ইন সেপারেট ওয়ে। ওই একটা জায়গায় আমি নেতাজির ঘটনাগুলো দেখি, উনি যে প্রভাবিত হয়েছিলেন ওনার সব জায়গায় গিয়ে কিন্তু স্বামী বিবেকানন্দর একটা ইনফ্লুয়েন্স। হাবিবুর রহমান আপনার যে খুব কাছে একজন, হাবিবুর রহমানকে একবার বলেছিলেন যে নেতাজি নাকি হিমালয় গিয়ে বন্ধু সাধনা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন হাবিবুর রহমানের কাছে, সেটা কি? ভূত অদ্ভুত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও আমরা নতুন এক পডকাস্ট এপিসোড নিয়ে চলে এসেছি। আমরা সাধারণত মানুষের জীবনের লৌকিক অলৌকিক যে ঘটনা সেইগুলোই সাধারণত তুলে ধরি, মানুষের জীবনের যে এক্সপিরিয়েন্স। আজকের পডকাস্টটা কিন্তু আমি বলবো এরকম পডকাস্ট ভূত অদ্ভুতের যে আমরা সাধারণত যে পডকাস্টগুলো করি তার সাথে কিন্তু একদমই মিল। একটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী বা ভিন্ন চরিত্রের আমরা আজকে একটা পডকাস্ট এপিসোড আপনাদের জন্য নিয়ে এসেছি। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনে তন্ত্র সাধনা বা স্পিরিচুয়ালিটি এটার কতটা প্রভাব ছিল, এইটা আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে আজকে রয়েছেন অনির্বাণ। আচ্ছা অনির্বাণ দা, তুমি আমাকে একটা কথা বলো, নেতাজি সম্বন্ধে তো অনেক জায়গায় অনেক রকম তথ্য পাওয়া যায়, তো আমরা তোমার থেকে বেসিক্যালি যেটা জানতে চাইবো যে নেতাজির জীবনে তন্ত্র সাধনার কতটা প্রভাব ছিল, বা উনি বিবেকানন্দের দ্বারা, স্বামীজি বিবেকানন্দের দ্বারা উনি কতটা অনুপ্রাণিত হয়েছিলেন, এই যে ওনার যে জার্নি সেটার প্রতি উনি কতটা অনুপ্রাণিত হয়ে এগিয়েছিলেন। দেখো, নেতাজির জীবন কতটা স্বামী বিবেকানন্দর প্রতি বা স্বামী বিবেকানন্দ থেকে ইনফ্লুয়েন্স হয়েছিল এটা জানতে গেলে, ডিসকাস করতে গেলে আমাকে আগে বুঝতে হবে স্বামী বিবেকানন্দর রোলটা আমাদের সোসাইটিতে কি আছে। স্বামী বিবেকানন্দ যে মানে ওনার যে নলেজ সেটা গেইন করেছিলেন শ্রী রামকৃষ্ণ থেকে, এবং সেই নলেজটা উনি গেইন করার পরে সেটা কিন্তু বই ভিত্তিক কোনো নলেজ ছিল না, সেটা মানে ওয়ার্ল্ডলি নলেজ যেটাকে আমরা বলতে পারি, সেটা উনি গেইন করেছিলেন ফ্রম রামকৃষ্ণ। তো সেই নলেজটা উনি তারপরে শুধুমাত্র নিজের কাছে বা নিজের শুধুমাত্র দেশবাসীতেই কিন্তু উনি সেটাকে আবদ্ধ রাখেনি। উনি বিভিন্ন জায়গায় গিয়ে সে স্পিচ দিয়েছিলেন, উনি চিকাগো গেছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার যে নলেজ সেটা পুরো দেশ, পুরো পৃথিবীর কাছে ছড়িয়ে দিয়েছিলেন। এবং ওনার যে ওয়ান অফ দ্য মেন পয়েন্ট যেটা মানে ওনার যে নলেজ বা যেটা শেয়ার করেছিলেন, ওনার যে বিলিফ, ওনার থটস, সেটা পুরোপুরি মানে ফোকাসড অন দ্য ইউথ অফ দ্য সোসাইটি, মানে ইউথ পাওয়ার, যেটা মানে ইউথ চাইলে কি করতে পারে, কি করা উচিত। উনি ব্যক্তিগত স্তরে মনে করতেন ঘরে দরজা বন্ধ করে গীতা পাঠ করার থেকে মাঠে গিয়ে খেলাধুলো করাটা অনেক বেশি উচিত, অনেক বেশি দরকার। সেটাতে মানুষের মন শরীর দুটোই ভালো থাকে। উনি একেবারেও কিন্তু হিন্দু যে গীতা সেটাকে অবমাননা করার চেষ্টা করেননি। ওনার প্র্যাকটিক্যালি যেটা ওনার মত ছিল সেটা হচ্ছে যে শুধুমাত্র গীতা পড়ে বা বই পাঠ করে যে নলেজ যেটা হবে সেটা তো ঠিক আছে, সেটা তো বই ভিত্তিক একটা নলেজ হলেও সেটা আমার জীবনে ইমপ্লিমেন্ট করার জন্য আমাকে প্র্যাকটিক্যাল নলেজটা অনেক বেশি দরকার। তো সেই যে থট, সেই যে ওয়ার্ক প্রসেসটা, সেটা কোথাও একটা কি নেতাজির উপরে খুব বেশি প্রচন্ডভাবে এফেক্ট করেছিল। নেতাজি ছোটবেলা থেকে যে স্বামী বিবেকানন্দর বই হাতে নিয়ে জন্মেছিলেন বা পড়েছিলেন, বা প্রথম থেকে যে ওনাকে স্বামী বিবেকানন্দর মানে বাণী শোনাতো ছোটবেলা থেকে, ওনার পিতা সেই জানকীনাথ বসু বা ওনার মা, এরকমটা নয়। ওনার আরো তার আগে উনি ছিলেন 6 নম্বর সন্তান। ওনার 5 জন যে ভাই দাদা ছিলেন ওনারাও যে খুব স্বামী বিবেকানন্দের প্রতি ইনফ্লুয়েন্সড তা কিন্তু নয়। তো ঘটনাটা হচ্ছে উনি ওনার যে একটা মানে ইনকমপ্লিট একটা অটোবায়োগ্রাফি আছে অ্যান্ড ইন্ডিয়ান স্পিরিট, সেটা যদি আমরা পড়ি বা দেখি সেখানে আমরা পাবো যে ছোটবেলা থেকে উনি কিন্তু একটা মানে কি বলবো একটা মোক্ষ লাভের একটা এটা এনলাইটেড হওয়ার একটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
মানে কি বলছি, সার্চ অফ সামথিং যেটা আমাকে এনলাইটেন করবে ইন সেপারেট ওয়ে। বই আছে, পড়াশোনা আমি করছি, দ্যাটস ফাইন, বাট এর বাইরে মানে ওয়ার্ল্ডলি যে জিনিস, যে ঘটনাগুলো ঘটছে সে ব্যাপারটা জানার জন্য আমাকে এনলাইটেন হতে হবে, সেটা জানার উনি খুব চেষ্টা করছিলেন। মানে যেটা মনে হবে যে আমি মানুষ রূপে এসেছি এবং আমার যে করণীয়, শুধুমাত্র এটা নয় যে আমি বই পড়াশোনা করলাম, আমি শিক্ষাগত একটা যোগ্যতা লাভ করলাম, করে আমি আমার জীবনটা কাটিয়ে দিলাম, হয়ে গেল। উনি এমন কিছু করতে চেয়েছিলেন বা এমন কিছু জ্ঞান লাভ করতে চেয়েছিলেন যেটাতে উনি হয়তো সমাজের প্রতি একটা মানে দায়বদ্ধতা থাকবে বা সমাজকে কন্ট্রিবিউট করতে পারবে। হি ওয়াজ ইন সার্চ অফ দ্যাট থিং। তো সামহাউ উনি একদিন ওনার এক রিলেটিভের বাড়িতে যান, তো সেখানে গিয়ে স্বামী বিবেকানন্দ কিছু বই পত্র দেখতে পান। তো সেইটা যত তিনি পড়ছেন, জানছেন স্বামী বিবেকানন্দের ব্যাপারে, তত উনি বুঝতে পারছেন যে দিস ইজ দ্য থিং দ্যাট আই ওয়াজ সার্চিং। মানে এটা হচ্ছে সেই জিনিসটা যেটা খুঁজছিলাম এতদিন ধরে, এটাই আমার মধ্যে একটা সঞ্চার করছে নলেজ, জ্ঞান, যে এই জ্ঞানটাই আমি, যেটা আমার দরকার অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল নলেজ। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ তখন ওনার লাইফে মানে আর কি প্রবেশ করে, সেভাবে করে। পরবর্তীকালে আমরা যদি নেতাজির জীবনটাও দেখি বা অ্যাসপেক্টটাও দেখি, মানে বিভিন্ন জায়গায় যে ওনার যে না হেরে, মানে আমি হার স্বীকার করবো না, সেটা আজকে তোমার মানে উনি যখন কি বলে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করার সময় যখন প্রফেসর পটেনের সঙ্গে যখন যে একটা ঝামেলা হয় রিলেটেড টু ভারতীয়দেরকে যে ছোট করে দেখা, সেই জায়গাটা মানে একটা প্রতিবাদ, এই প্রতিবাদ ব্যাপারটা যে আমার দেশকে কেউ ছোট করে দেখবে না, আমার দেশবাসীকে যেন ছোট করে না দেখে, এই যে ব্যাপারটা, এই প্রতিবাদের যেটা মানে সঞ্চার ওনার মধ্যে হয়েছিল, সেটাও টু সাম এক্সটেন্ট বিবেকানন্দের জন্য হয়েছিল। হ্যাঁ, সে সময় অলরেডি আমাদের দেশে মানে বিভিন্ন আন্দোলন চলছিল ঠিকই, স্বাধীনতা আনতে হবে ঠিকই, বাট সামহাউ সেটা কিন্তু খুব বেশি ভাবে নেতাজির উপর এফেক্ট পড়েনি, কারণ উনি কিন্তু তখনও পর্যন্ত সেরকম ভাবে ওনাদের মানে স্বাধীনতা সংগ্রামীদের ইনফ্লুয়েন্সে উনি আসেননি। ওনার মেন প্রোটেস্টটা যখন প্রেসিডেন্সি কলেজ থেকে স্টার্ট হয় ওনার অধ্যাবসায়ের সময়, সেটা হচ্ছে যে আমার দেশবাসী ছোট করে দেখা হবে কেন। ধীরে ধীরে মানে এই যে আমার দেশবাসী কি যে কোনোভাবে হীনমন্যতার যে ব্যাপারটা বা আমার হেয় করা উচিত নয়, হবে না, আমার দেশ হেয় যাতে না হয়, এই নলেজটা বা এই জ্ঞানটা, এইটা কথা থেকে স্বামী বিবেকানন্দ উনি পেয়েছিলেন। তো পরবর্তীকালে উনি বিভিন্ন ওনার জীবনে যে ঘটনাগুলো ঘটে, মানে সেটা ধরো তোমার মানে কি বলে কংগ্রেস থেকে যখন পদত্যাগ করেন, মানে যখন বুঝতে পারেন যে কংগ্রেসে থাকলে আমি আমার ওয়েতে আমি লড়তে পারবো না, তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি হয়তো হার মেনে চলে আসতে পারতেন যদি স্বামী বিবেকানন্দ ইনফ্লুয়েন্স করার উপরে না থাকতো। বাট যেহেতু ছিল, সেহেতু উনি দেখেছিলেন যে ঠিক আছে, এই রাস্তা যখন আমার বন্ধ হয়ে গেছে, আই হ্যাড টু ফাইন্ড আউট সামথিং সেপারেট ওয়ে। উনি কি তখন কি করলেন, ফরওয়ার্ড ব্লক গঠন করে উনি পরবর্তী পদক্ষেপটা উনি নিলেন। তারপরে উনি বুঝতে পারলেন যে আমার দেশের মধ্যে থেকে হয়তো আমার করাটা ডিফিকাল্ট, আমি যদি বাইরের কোথাও থেকে সাহায্য পাই, তাহলে আমি হয়তো এই স্বাধীনতার যুদ্ধটা আমি লড়তে পারবো বা আমি সফল হতে পারবো। তখন উনি ডিফারেন্ট মেজার্স আরো নিলেন। উনি সেখানে রাশিয়া যান, তার পরবর্তীকালে জার্মানি যান, সিঙ্গাপুর যান, রাসবিআই বোসের সঙ্গে দেখা করে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির উপর চার্জ ওনার হাতে ওনাকে দেওয়া হয়। তারপরে বিভিন্ন জায়গায় মানে সেটা তোমার ময়দানে হোক বা আন্দামান নিকোবরে হোক, উনি বিভিন্ন জায়গায় জয়লাভ করেছিলেন ইন্টারন্যাশনাল আর্মি থ্রু দিয়ে। তো প্রত্যেকটা জায়গায় আমি নেতাজির ঘটনাগুলো দেখি, উনি যে প্রভাবিত হয়েছিলেন, ওনার সব জায়গায় গিয়ে কিন্তু স্বামী বিবেকানন্দর একটা ইনফ্লুয়েন্স পাবো। এবার ওনার যেটা মানে এই সবকিছু ছাড়াও ওনার যে একটা আধ্যাত্মিক জীবনের যে একটা মানে আকর্ষণ, সেটাও কিন্তু কোথাও একটা গিয়ে স্বামী বিবেকানন্দ থেকে এসেছিল। কারণ স্বামী বিবেকানন্দর যে একটা মানে ওনার যে ডেইলি হ্যাবিটের মধ্যে একটা ছিল যে আমি আলাদা করে নিজের পারপাসে, যেখানে আমি আমার মানে সোলের সঙ্গে কানেক্ট হব, আলাদা করে আমি যে একটা মানে ধ্যান মগ্ন হওয়া, সেই বিষয়টাতে কিন্তু উনি খুব মানে বিশ্বাস করতেন এবং নিজেও প্র্যাকটিস করতেন নেতাজি। এবং শক্তির আরাধনা, এই যে ব্যাপারটা, স্বামী বিবেকানন্দ কিন্তু কোনোদিনও আলাদা করে মানে মানে অ্যাজ এ মানে মা কালীকে পুজো করছি আমি কিছু একটা লাভের জন্য, তা কিন্তু নয়। সেটাও কিন্তু কোথাও একটা কি ছিল ওনার শক্তির একটা যে আরাধনা, মানে আফটার অল কোথাও একটা গিয়ে একটা এন্ড অফ দ্য ডে আমাদের একটা শক্তি দরকার পরের দিন যুদ্ধটা লড়ার জন্য। আমরা যেরকম বাড়ি ফিরে আসি, মায়ের কাছে চলে আসি আমরা
যে আমার মা রাত্রে আমায় খাওয়াবে, আমার মাথায় হাত বুলিয়ে দেবে এবং পরের দিন সকালবেলা সেটাই কিন্তু আমার কাছে এনার্জি। নট দ্যাট যে খাবারটা আমি খাচ্ছি, হ্যাঁ অবভিয়াসলি বায়োলজিক্যালি দেখতে গেলে সে খাবারটা আমার কাছে এনার্জি, বাট আমি সেটা যদি মানে ফ্রম দ্য পয়েন্ট অফ মাই মাইন্ড আমি দেখি, সেটা হচ্ছে আমার মা। আমার মা, আমি তার মায়ের কোলে বসবো, শোবো, আমার মাথায় হাত বুলিয়ে দেবে, সেটাই কিন্তু আমাকে পরের দিন আবার যুদ্ধ করতে যেতে সাহায্য করবে। তো সেটা কোথাও একটা গিয়ে ওনার ক্ষেত্রে মা কালী ছিল, সেটা স্বামী বিবেকানন্দের ক্ষেত্রেও ছিল, সেটা নেতাজির ক্ষেত্রেও ছিল। কারণ নেতাজি অনেক কম বয়সে, মানে উনি মোস্টলি 1920-21 উনি এখান থেকে পালিয়ে যান, হাউস অ্যারেস্ট থাকে, সেই সময় উনি বাড়ি থেকে পালিয়ে যান। তারপরে নেতাজি কখনো তার নিজের মা, মানে যিনি ওনাকে প্রসব করেছিলেন, সেই মায়ের সঙ্গে ওনার কোনো দেখা হয়নি। পরবর্তীকালে মায়ের মৃত্যু খবরটা শুধু পান, কিন্তু ওনার কাছে যে আরেকটা সেপারেট মা, ভারত মাতা, সেই মাতার কে যে আমাকে যে শৃঙ্খলে আবদ্ধ মাতাকে আমাকে যে মানে কি বলবো বন্ধন করতে হবে, উনি ওই ভারত মাতাকে নিজের মাতা বলে গ্রহণ করেছিলেন বলে সেটা স্বামী বিবেকানন্দ করেছিলেন এবং নেতাজিও করেছিলেন। সেই কারণে ওনারা দুজনে কিন্তু আমরা বলতে পারি কোথাও একটা এক সুতোয় আবদ্ধ হিসাবে। আমরা শুনেছি যে নেতাজি নাকি অনেক ছোট বয়সে সন্ন্যাসী হওয়ার ইচ্ছে ছিল, বা উনি সন্ন্যাসী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সন্ন্যাসী মানে আমি এটা জানতে চাইছি যে উনি কি প্রায় দিনই ধ্যান বা তপ এগুলো করতেন, মানে সন্ন্যাসী হওয়ার প্রতি কেন আগ্রহী হয়ে পড়েছিলেন? নেতাজির এই যে বললাম, মানে যে বয়সে ধরো একটা ছেলে জেনারেলি মাঠে গিয়ে খেলাধুলা করা উচিত বা করতে, বাট মানে এই যে বয়সটা, এই বয়সে নর্মাল কোনো মানুষ এই ধ্যান বা এইসবের মধ্যে আসক্ত হওয়ার কথা নয়, সেই জায়গাতে নেতাজি এইসবের মধ্যে আসক্ত হয়ে পড়েছিল। তো সেখানেই আমাদের একটা ছোটবেলা থেকে মানে মর্নিং শোজ দ্য ডে, যেখান থেকে আমরা বুঝতে পারছি বা বোঝা যায় যে নেতাজি কোথাও একটা গিয়ে এইসবের থেকে অনেক ঊর্ধ্বে সেই বয়স থেকেই ছিলেন। তো উনি যখন স্বামী বিবেকানন্দর বাণী এসবের চর্চা করছিলেন, তখন ধীরে ধীরে উনি বুঝতে পারছিলেন যে আমার সমাজের জন্য কিছু করা উচিত এবং সমাজের জন্য কিছু করতে গেলে আমাকে একটা সেরকম জায়গায় পৌঁছতে হবে যেখানে আমার কিছু টান কিছু থাকবে না এবং আমার মানে ওয়ার্ল্ডলি টাইমস, যেটাকে আমরা বেসিক্যালি ইংলিশে বলে থাকি ওয়ার্ল্ডলি পজেশন, সেসবগুলো পরে থাকবে না মানুষের। আমি এসবের থেকে অনেক দূরে থাকবো, আমার কোনো কিছু টান থাকবে। তো সেই যে সেটাকে আমরা এখানে কিন্তু মোক্ষ লাভ করি, যেটাকে এটা ভগবান বিদ্যার ক্ষেত্রেও বেসিক্যালি যেটা এনলাইটমেন্ট যে টার্মটা ইউজ হয় বেসিক্যালি। তো সেই মোক্ষ লাভের জন্য উনি একাধিকবার চেষ্টা করেছিলেন যে বিভিন্ন সাধু সন্তদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছিলেন এবং সেরকম ছোট বয়সে আমি বলছি বেসিক্যালি, এবং 13-14 বছর বয়সে হয়তো। তো তখন উনি মোক্ষ লাভের জন্য বিভিন্ন সাধুদের কাছ থেকে জ্ঞান লাভ করার জন্য সবাই দেখা করতেন, তাদের কাছে গিয়ে বসে থাকতেন। তো সেই সমস্ত সাধুদের কাছ থেকেই আর কি কখনো সখনো শোনা ওনার যে হিমালয়ে গেলেই নাকি একমাত্র যে আধ্যাত্মিক জীবনটাকে এক্সপ্লোর করতে পারবে এবং তারপরে ওনার একটা এমন সুযোগ বা এমন সময় আসবে যখন তিনি সমাজের প্রতি কিছু করে দেখাতে পারবেন। সেই কারণে উনি একাধিকবার গৃহত্যাগী হয়েছিলেন। পরবর্তীতে কিন্তু সেরকম ছোট বয়সী উনি এটা প্রচেষ্টা করেছিলেন। তো অবভিয়াসলি যেটা হয় যে বাড়িতে বড় কোনো গার্জিয়ান থাকলে, বাবা বা মা, তারা অবভিয়াসলি খোঁজ খবর নিয়ে তাকে ফেরত নিয়ে আসে। তো পরবর্তীকালে মানে ম্যাচিউর বয়সে উনি কখনো সাধু হওয়ার কথা সেভাবে ভাবেননি। সেটা গুরুনানক বাবার রেসপেক্টে একটু অন্য, সেটা পরে আমি আসবো। বিখ্যাত নেতাজি গবেষক অনুজ ধর একবার বলেছিলেন যে নেতাজি নাকি হাবিবুর রহমান যে খুব কাছে একজন, হাবিবুর রহমানকে একবার বলেছিলেন যে নেতাজি নাকি হিমালয় গিয়ে বংশসাধনা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন হাবিবুর রহমানের কাছে। সেটা কি তিব্বতে যখন মানে রাশিয়া ফেরত অবস্থা, তিব্বত থেকে কি তার কাছে এই মানে ওনার এই ইচ্ছাটার ইয়ে হবে? না দেখো, আমি এদিকে বললাম যে স্বামী বিবেকানন্দের থেকে উনি এনলাইটেন হওয়ার পর উনি বিভিন্নবার বিভিন্ন সাধু সন্তদের সঙ্গে দেখা করেছিলেন, তবে আমি একটা সেই লেভেলটাতে সেই জায়গাটাতে পৌঁছাবো যখন আমার কোনো রকম কোনো কিছু টান থাকবে না, আমার জীবনে কোনো রকম কোনো ডিজায়ার থাকবে না। আলটিমেটলি মোক্ষ লাভ মানে হচ্ছে আই ডোন্ট হ্যাভ এনি ডিজায়ার ফ্রম এনিথিং, আমার কাছ থেকে কিছু চাওয়ার নেই। আমি এখানে ফিজিক্যালি আছি বিকজ ইট গিভস এভরিথিং টু এভরিওয়ান।
এই জিনিসটা মানে এই লোভ, এই জিনিসটাকে আমি আমার জীবন থেকে ত্যাগ করতে পারবো কি করে, সাধু সন্তরা জেনারেলি করে থাকে, বা আইডিয়াল সাধু সন্ন্যাসীরা যাদের আমরা জানি বা বুঝি তারা এই জায়গাটা পৌঁছে গেছে। তো সেটা ওনারা যেটা অ্যাটেন্ড করেছেন, নেতাজি ছোটবেলা থেকে চাইতেন উনি পজিশনটা যাবেন অ্যাটেন্ড করবেন, সেটা কি হবে, সেটা বিভিন্ন সাধুদের সঙ্গে থেকে কথাবার্তা বলে জানতে পেরেছি। এবং কোথাও তিনি হিমালয়ে কি উনি সাধনা করেন, তন্ত্র মানে সাধনা করেন, তো বেসিক্যালি তাহলে উনি ওই জিনিসটাকে পৌঁছাতে পারবেন, ওই জায়গাটা তিনি অ্যাচিভ করবেন। এবং সেই বিভিন্নবার গৃহত্যাগী হন। যেহেতু বয়স তখন অনেক কম ছিল এবং সেই বয়সটাতে একটা গার্জিয়ানদের একটা প্রভাব অনেকটা বেশি থাকে বাচ্চাদের উপর, সেই কারণে ফিলিয়ার বিভিন্নভাবে হয়েছিল। বাট ওনার কোথাও একটা ব্যাকআউট মাইন্ডে ছিল যে হ্যাঁ আমার দেশ স্বাধীন করার আমি একটা সেপারেট লাইফ আমার লিড করবো। উনি কিন্তু কোনোদিনও এবারে দেশ স্বাধীনে উনিও লড়াই করেছেন, কিন্তু ওনার এবং অন্যান্য যে নেতাদের মানে যারা মানে কংগ্রেস স্পেসিফিক্যালি বলছি, তাদের যেরকম কংগ্রেসের যেরকম একটা প্ল্যানিং ছিল যে আমার দেশে মানে আমি দেশ স্বাধীন করার পরে বাট মানে আমার প্রায় মোটো কি হবে, আমার দেশকে আমি শাসক করবো, আমার দেশকে আমি চালাবো। তারপরে পরবর্তী দেখতেও পাই যে আমরা মানে যখন ট্রান্সফার অফ পাওয়ার, স্বাধীনতা আমাদের দেশ বলাটা ভুল, কারণ ইন্ডিপেন্ডেন্স কোথাও মেনশন করা ছিল না। প্রত্যেকটা আমরা যে ডকুমেন্ট দেখি সেটা দেখতে পাবো ট্রান্সফার অফ পাওয়ার লেখা আছে। তো সেই ট্রান্সফার অফ পাওয়ারের পর সবাই কিন্তু ক্ষমতার জন্য লড়াই করছিল, যেখানে নেতাজির কিন্তু কোনোদিনই সেই আশাটা ছিল না, সেই চাহিদাটা ছিল না যে আমি দেশ স্বাধীন করতে যাচ্ছি, তার মানে আমি স্বাধীন করার পর এসে আমি স্বাধীন দেশের রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রী হব। তো উনি অলরেডি অ্যাচিভ করে গেছিলেন সামহাও ওই জায়গাটা। এখন যেটা ঘটনা সেটা হচ্ছে যে ওনার সামহাও প্ল্যানিং ছিল যে আমার যখন কাজ শেষ হয়ে যাবে, আমার কাজ করতে কি, আমার কাজ বলতে আমি আমার দেশ স্বাধীন করা আমার যেটা প্রাইম অবজেক্টিভ এখন, সেটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটা আধ্যাত্মিক জীবন যেটাকে আমি এক্সপ্লোর করতে পারিনি তখন, সেটাকে আমি এক্সপ্লোর করতে চাইবো। তখন আমার একটু বাধা দেওয়ার কেউ থাকবে, তখন আমি হিমালয়ে যাবো বা যেখানে গেলে আমি বুঝতে পারবো যে আমি মোক্ষকে অ্যাচিভ করতে পারবো, সেই জায়গায় গিয়ে আমি সাধনাটা করবো। তো সেটা হচ্ছে কোথাও মানে গল্পের ছলেই হোক বা কোনো কথোপকথনেই হোক উনি বহু জানিয়েছিলেন। তবে পরবর্তীকালে আমার মনে হয় সেটা ওনার পক্ষে সম্ভব হয়েছিল, কারণ 1945 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেলেও নেতাজির কিন্তু দেশ স্বাধীনের যে লড়াইটা সেটা তখনও শেষ হয়নি। কারণ উনি জাপান থেকে তিনি তারপর রাশিয়া চলে যান, সেই রাশিয়া থেকে উনি একটা ফ্রন্টে লড়াই শুরু করবে বলে ভেবেছিলেন, বাট সামহাও উনি যেরকম প্ল্যান করেছিলেন সেরকম করতে পারেননি। পরবর্তীকালে আমরা যেটা শুনি বা দেখতে পাই বা ডকুমেন্টেড যে তিব্বত হয়ে উনি আমার মানে ভারতবর্ষে ফিরে আসেন, তো সেখানে এসে উনি হিমালয়ে না পৌঁছতে পারেন ঠিকই, বাট উনি সেপারেট একটা লাইফ মানে সোসাইটির থেকে অনেক আলাদা এবং মানে সাধু হিসাবেই বাকি জীবনটা কাটাতে চাই। সেটা ওনার একটা মানে কি বলবো, ওনার যে গুপ্ত যে ইচ্ছা সেটাও বলতে পারো, এবং তার সঙ্গে এটাও বলতে পারো সে সময় উনি কিন্তু আর চাননি যে ওনার এক্সিস্টেন্সটা ভারতবর্ষের লোক জানতে পারে, সেই কারণেও উনি ডিসগাইসে থাকার জন্য বলতে পারো, দুটোই ওনার কারণ ছিল সাধুসন্ত হয়ে লাস্টের জীবনটা কাটানো। আপনারা যাদের এই ধরনের গল্প শুনতে ভালো লাগে তারা আমাদের গল্প শুনুন। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আরও ভালো ভালো কন্টেন্ট আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। কমেন্ট করে নিজেদের মতামত জানাতে ভুলবেন না যেন। আপনাদের অনুপ্রেরণায় আমরা যেন আরও এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।